নমস্কার, বাংলা স্ফিয়ারে রাত্রি ৯টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু পুরনো কাসুন্দি ঘাঁটতেই হবে। আপনাদের স্মরণে থাকতে পারে আরজি করের ওই বীভৎস ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অধুনা বিলুপ্ত সেনাপতি পদ যিনি অলংকরণ করে আছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই সব ধর্ষকদের ধরে ধরে গুলি করে মেরে দেওয়া উচিত। আর তার পিসিমণি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই বলে এমন তুর্কি নাচন শুরু করেছিলেন যে কেউ তা সহসা ভুলতে পারবে। এবং এই ফাঁসি যাতে ৩ মাসের মধ্যে সম্ভব হয় ধর্ষকদের ক্ষেত্রে, সেটা নিশ্চিত করার জন্য তিনি বিধানসভায় একটা অপরাজিতা নাম দিয়ে বিলও এনেছেন, যে বিল আজ পর্যন্ত রাষ্ট্রপতির সম্মতি পায়নি, কোনোদিন পাবে কিনা সেটা বলা যায় না। এরপরে আমরা বেশ কয়েকটি নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনা বা শুধুই ধর্ষণের ঘটনায় একেবারে লোয়ার কোর্টে পরপর জনা কয়েকের আর ফাঁসির সাজা হতে দেখেছি। এবং সেগুলো দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি, আমাদের হাতে তদন্ত থাকলে এতদিনে নাকি আরজি করের ধর্ষককে তারা ফাঁসি কাঠে চড়িয়ে দিতেন, মানে ওই সঞ্জয় রায়কে। সে যাই হোক, এই প্রেক্ষাপটে গতকাল মেদিনীপুরের নারায়ণগড়ে এমন একটি ঘটনা ঘটেছে, যে ঘটনার পরে এই ঘটনা যারা ঘটিয়েছে, আমি দেখতে চাই মুখ্যমন্ত্রী এবং তার ভ্রাতুষ্পুত্র অভিযুক্তদের ফাঁসি তো দূরস্থান, মেদিনীপুর জেলেও পাঠানোর হিম্মত দেখাতে পারেন কি। আর যদি না পারেন, তাহলে তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই করে আর ভূতের কীর্তন নাই বা করলেন। ঘটনাটা কি সেটা আমি একজন যে ভদ্রলোকের স্ত্রীর উপরে তার সেই ভদ্রলোকের স্বামী থানায় যে কমপ্লেন করেছেন, সেই কমপ্লেনের কপি থেকে ভদ্রমহিলার নামটুকু বাদ দিয়ে আপনাদের অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, আমি অমুক, আমার নামেই, আমার আজ ৯/৩/২০০৫ মানে গতকাল রবিবার আনুমানিক সকাল ১০টা নাগাদ তৃণমূল ১ অঞ্চলের সভাপতি তথা গোবিন্দপুর সংসদে ব্র্যাকেটে মকরমপুর গ্রাম পঞ্চায়েত সদস্য লক্ষ্মীকান্ত শীট পুরনো একটি বিবাদের মীমাংসার অজুহাতে আমার স্ত্রীকে স্থানীয় তৃণমূল কার্যালয়ে ডেকে পাঠায় একটি দরখাস্ত জমা করার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পরে তার উপর পাশবিক অত্যাচার ও ধর্ষণ ঘটায় লক্ষ্মীকান্ত শীট, ও তাকে সাহায্য করে স্থানীয় তৃণমূল নেতা শান্তি ভূঁইয়া। আমার স্ত্রী অচৈতন্য অবস্থায় পার্টি অফিস থেকে অন্যান্য তৃণমূল কর্মকর্তাদের সাহায্যে উদ্ধার করে মকরমপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রথমে ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি এবং মেদিনীপুরে স্ত্রীর জ্ঞান ফিরলে সে জানায় যে তার উপর বর্বরোচিত নির্যাতন হয়, যৌনাঙ্গে চিপস গুটি ঢুকিয়ে ভয়ঙ্কর ভাবে ধর্ষণ করা হয়। তাই লক্ষণ শীট ও শান্তি ভূঁইয়ার দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি। এই আবেদনের বেসিসে মেদিনীপুরের থানা সঙ্গে সঙ্গে একটা এফআইআর করেছে এই দুজনের বিরুদ্ধে। এবং লক্ষণীয় বিষয় হলো, তাদের মধ্যে দুটি ধারা তাদের বিরুদ্ধে এখানে দেওয়া হয়েছে।
তার মধ্যে একটি ধারা হচ্ছে ধর্ষণের অভিযোগ, আরেকটা হচ্ছে ইললিগাল কনফাইনমেন্ট, ভারতীয় ন্যায় সংহিতার 67 এবং 127/2 এর বাইরে কোনো ধারা কিন্তু দেওয়া হয়নি। তার মানে এফআইআর এ পুলিশই যেই ঘটনাটা রেপের ঘটনা হতে পারে সেটা ধরে নিয়েই এই এফআইআর করেছে, এবং ভদ্রমহিলার স্বামী যে কমপ্লেনটা দিয়েছেন সেই কমপ্লেনটাকেই এফআইআর হিসেবে ধরে নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু তারপরে হলোটা কি? তারপরে দেখা গেল অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির একটা প্রতিনিধি দল মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরের বাইরে প্রচুর চেঁচামেচি হই হল্লা করলেন। পুলিশের সঙ্গে এক প্রস্থ তাদের খণ্ডযুদ্ধ হলো। তারপর কি হলো আমি তা বলতে পারবো না, কেননা আমি তার আগেই ভিডিও করতে এখানে বসে গেছি। এখন কেন অগ্নিমিত্রা পাল কলকাতা থেকে দৌড়ে গেছিলেন এই বিষয়টিকে নিয়ে আন্দোলন করতে, তার ব্যাখ্যায় আমি একটু পরে আসছি। তার আগে বলছি যে একজন স্বামী তার স্ত্রীর উপর এই ঘটনা ঘটেছে লিখিতভাবে এমন একটা অভিযোগ করার পরেও এই লক্ষ্মীকান্ত সিট এবং জনৈক ভূঁইয়াকে গ্রেফতার করা দূরে থাকুক, পুলিশ এখনো পর্যন্ত থানায় ডেকে পাঠিয়েছে কিনা সেটাও কেউ ভালো করে বলতে পারছে না। তার চেয়েও বড় কথা, ইতিমধ্যেই পুলিশের সূত্রে বাজারে রটিয়ে দেওয়া হয়েছে যে অভিযোগ করা হয়েছে লক্ষ্মীকান্ত সিটের বিরুদ্ধে সেই অভিযোগের কোনো প্রমাণ নাকি মেডিকেল রিপোর্টে পাওয়াই যায়নি। দিস ইজ কমপ্লিটলি এ ডেলিবারেট অ্যান্ড কনকক্টেড স্টোরি। তার কারণ মেডিকেল রিপোর্ট বলে কোনো কিছু মেদিনীপুর জেলা হাসপাতাল তৈরি করে উঠতে পারেনি, এবং এত অল্প সময়ের মধ্যে করা সম্ভবই নয়। কেননা ভদ্রমহিলাকে তার পরিবারের লোকজন মেদিনীপুর জেলা হাসপাতালে থাকে, তার পরিণতি কি হতে পারে সেটা আগাম আন্দাজ করে তাকে সোজা কল্যাণীর এইমসে এসে ভর্তি করে দিয়েছে। সুতরাং সত্য চাপা দেওয়ার অপচেষ্টা শুরু হলেও সেটা শেষ পর্যন্ত কত দূর সফল হবে এটা বলা খুব মুশকিল। এবার আসা যাক এই ঘটনার বিবরণে। প্রথম কথা হলো, এই যে 2018 সালের 23শে আগস্ট, প্রথম কথা নারায়ণগড় একদা প্রসিদ্ধ ছিল সূর্যকান্ত মিশ্র সেখান থেকে বারে বারে ভোটে জিততেন বলে। পশ্চিমবঙ্গের অধিকাংশ আসনের মতো 2011-র পর থেকে এই নারায়ণগড় সিপিএম এর হাতছাড়া হয়ে গিয়েছে, আজ পর্যন্ত ফেরত আসে। এই যে মকরমপুর অঞ্চল, এটা আসলে নারায়ণগড় কেন্দ্রেরই অন্তর্গত। 2018 সালের 23শে আগস্ট, অনেকদিন হয়ে গেল, পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট, এখানে বোমা বিস্ফোরণ হয় দলীয় কার্যালয়ে। এমন বিস্ফোরণ যে সেখানে 3 জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল। তখন ওই অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন লক্ষ্মী, তার বিরুদ্ধেই বোমা মজুতের অভিযোগ উঠেছিল। আরো অনেকের নাম জড়ায় সেই ঘটনা। বিস্ফোরণের পরে লক্ষ্মীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়, দায়িত্বে আনা হয়েছিল নাগফুরি মুর্মুকে। লক্ষ্মীকে গ্রেফতারও করে পুলিশ, যদিও তা ছিল অন্য একটি মামলায়।
ফের তাকেই ওই অঞ্চলের সভাপতি পদে তৃণমূল ফিরিয়ে আনে। তৃণমূল কার্যালয়ে ডেকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরে। বিচার চেয়ে নির্যাতিতার স্বামী পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ অফিস সুপারের অফিসের সামনে বিক্ষোভ হয়েছে এবং এটা নিয়ে মোটামুটি মেদিনীপুর শহর এবং সংলগ্ন এলাকা প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হলেও এখনো পর্যন্ত কলকাতায় থাকা তৃণমূল নেতৃত্বের কোনো হেলদোল সেভাবে আমাদের চোখে পড়েনি। এখন এই যে অফিস, যেটাকে মকরমপুরের নারায়ণগড়ের অফিস বলছি, সেটা আসলে সিপিআইএম এর দলীয় অফিস। 2016 সালে সূর্যকান্ত মিশ্র হেরে যাওয়ার পর এই রাজ্যের আরো অসংখ্য সিপিএম অফিসের মতো এই অফিসটিও তৃণমূল দখল করে নেয়। এখন এই অফিস হচ্ছে নারায়ণগড়ের নির্বাচিত এমএলএ, যার নামটাও বেশ সুন্দর, সূর্য অট্ট। এটা হচ্ছে তার ডেরা, তাঁরই অফিস এবং জনশ্রুতিতে অনেকেই বলে যেটা তার বিনোদনের জায়গাও বটে। আর সুরির সাক্ষী যেমন মাতাল হয়, তেমনি এই সূর্য অট্টর দক্ষিণস্থ হচ্ছেন লক্ষ্মীকান্ত সিট, যার বিরুদ্ধে হেন কোনো অভিযোগ নেই, যা নেই তোলাবাজি করা, মানুষকে চমকানো, এই ধরনের অজস্র অভিযোগ রয়েছে এই লক্ষ্মীকান্তর বিরুদ্ধে। কিন্তু দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেই না। বছরের পর বছর, দশকের পর দশক ধরে এইরকম একজন হিস্ট্রি শিটারকেই অঞ্চল সভাপতি করে রেখে দেওয়া হয়। কেন জানেন? ওই যে 5 বছর পরে ভোটের দিন আসবে, সেদিন 80 থেকে 90% ভোট তৃণমূলের ইভিএম এ ফেলতে হবে। সেই দায়িত্ব এত নিপুণভাবে এই লক্ষ্মীকান্ত সিট পালন করে থাকেন যে শেষ পর্যন্ত তার 7 খুনও মাফ হয়ে যায়। এখন এটাই দাঁড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নিয়ম। হয় টাকা দাও, নয় ভোটে যেতাও। যদি দলে গুরুত্ব পেতে চাও, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাই তোমাকে দড় হতে হবে। হয় এমন ভাবে মাল তোলো যাতে দল উপকৃত হয়, আর নয় এমন ভাবে ভোটের দিন ম্যাজিক দেখাও যাতে আমরা, মানে তৃণমূল, বিপুল ভোটে জিততে পারে। লক্ষ্মীকান্ত সিট দুটি কাজেই একই রকম দরদ। কেননা এই জায়গার খুব কাছে একটা ফার্নিচার তৈরির মস্ত বড় কারখানা আছে। আমি তাদের নাম বলছি না, কেননা কিন্তু নামটির সঙ্গে আপনারা সবাই পরিচিত। কয়েক হাজার শ্রমিক সেখানে কাজ করে। একবার যদি ওই এলাকায় গিয়ে শ্রমিকদের কাছে খবর নেন, তাহলে জানতে পারবেন যে তাদের প্রত্যেককে মাসে কত টাকা নজরানা দিতে হয় এই লক্ষ্মীকান্ত সিট ও তার লোকজনকে। আর এই যে সূর্যকুমার অট্ট, এনার অতীত
ওই লক্ষ্মীকান্ত শীটের মতোই স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। 2021 সালে তিনি কিভাবে যে তৃণমূল কংগ্রেসের টিকিটটা পেয়েছিলেন তা নিয়ে এলাকায় অনেক গল্প আছে। কেননা 2016 এই নারায়ণগড় কেন্দ্র থেকে সূর্যকুমার অট্টকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেননি। তিনি দিয়েছিলেন মেদিনীপুরে একজন যথেষ্ট ভদ্র এবং স্বনামধন্য উকিল প্রদ্যোৎ ঘোষ বলে একজন ভদ্রলোক। প্রদ্যোৎ ঘোষকে হারানোর জন্য এই সূর্যকুমার অট্ট আদা জল খেয়ে নেমেছিলেন, কিন্তু সফল হন। 2021 সালে আমরা সকলেই জানি তৃণমূলের টিকিট ডিস্ট্রিবিউশনের প্রশ্নে আইপ্যাকের একটা মস্ত বড় ভূমিকা ছিল। আইপ্যাককে কোন মন্ত্র বলে সূর্য অট্ট বসে এনেছিলেন বলতে পারবো না, কাঞ্চন মুদ্রার বিনিময়ে না অন্য কোনো ভাবে, কিন্তু দেখা গেল প্রদ্যোৎ বাবুর মতো ভদ্রলোককে সরিয়ে 2021 এই একই রকম নোটোরিয়াস একজন ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস টিকিট দিল। আর তারপর থেকেই নন্দী ভৃঙ্গির যে উদ্দাম নৃত্য নারায়ণগড়ে শুরু হয়েছে তার ভুক্তভোগী এলাকাবাসী প্রায় সকলেই। এবার প্রশ্ন হলো যে এই মহিলার উপরে এত রাগ কেন? এই মহিলা যে বিজেপি করতেন এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কেউ বিজেপি করছে বলেই তাকে দলের অফিসে ডেকে তার উপরে এই ধরনের নিগ্রহ করতে হবে, এ কথা তো মানে কি বলবো, জঙ্গলের রাজত্বেও সম্ভব। আসল কাহিনী যেটা আমি খবর নিয়ে জানতে পারলাম সেটা অদ্ভুত। বিষয়টা হলো তৃণমূলের ওই যে অফিস, তার পাশে কেশিয়ারি গ্রামের এক দম্পতি, অর্থাৎ এই ভদ্রলোক এবং তার স্ত্রী, তারা একটা ওষুধের দোকান লিজ নিয়েছিলেন একেবারে সংলগ্ন এলাকায়। কিন্তু তৃণমূল এত বিরাট পরিমাণ তোলা চায় যে তারা সেটা দিতে অস্বীকার করেন। ইনফ্যাক্ট অত টাকা দেওয়ার সামর্থ্যও তাদের ছিল না, এবং উত্তপ্ত বোধ করে, বিপন্ন বোধ করে তারা নারায়ণগড় থানায় অনলাইনে একটা ডায়েরি রুজু করেন। এরপর থেকেই খেলা ঘুরতে শুরু করে। ওই দম্পতির উপর প্রবল চাপ সৃষ্টি করে লক্ষ্মীকান্ত শীট তার বাহিনী, এবং যাতে তারা ব্যবসা করতে না পারে সেজন্য নিয়ম করে তাদের ওষুধের দোকানের সামনে তৃণমূলের লোকজন গাড়ি পার্কিং করে রাখত, যাতে কোনো ক্রেতা ওই গাড়ির আড়ালে ঢাকা পড়া দোকান দেখতেই না পায়। সেখানে যাওয়া তো দূরস্থান। দোকানটির অবস্থা যখন সঙ্গীন হয়ে গেছে এইভাবে, তখন এই দম্পতি অনন্যপায় হয়ে স্থির করেন যে এনাফ ইজ এনাফ, এবার আমাদের আত্মসমর্পণ করা ছাড়া গতি নেই। এবং তারা বলেন যে আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসেই আসবো, কিন্তু আপনাদের আমাদের যাতে ব্যবসাটা চালাতে পারি সেই সাহায্যটুকু করতে হবে। রবিবার সকালে এই মহিলাকে প্রধানত ডেকে আনা হয়েছিল দুটো কাজ করার জন্য। একটা হচ্ছে যে তিনি যে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান
তার একটা আবেদনপত্র লিখতে হবে। এবং 2, তিনি যে লক্ষ্মীকান্ত শীত এবং তার সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের কাছে এই যাবৎ যত অভিযোগ করেছেন, সেই সব অভিযোগ প্রত্যাহার করার জন্য একটা আবেদনপত্র লিখতে হবে। আর ঠিক সেই সময় এই কাজের জন্য অফিসে ডেকে এনে তারপর যা ঘটেছে, ভদ্রমহিলার স্বামীর অভিযোগপত্র থেকে সে কথা আমি আপনাদের পড়ে শুনিয়েছি। এবার একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে আপনাদের এই কাহিনী শেষ করব। আপনারা এই ক্লিপটি দেখলেই বুঝতে পারবেন ঘটনাটা আসলে কি ঘটেছিল। এবং তার আগে এই লক্ষ্মীকান্ত শীতের চাঁদ মুখটিও একবার আপনারা ভালো করে দেখে নিন। এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডাকিয়ে ডাকুন আইসুন নাকি? হ্যাঁ শালা, পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করোটো শালা, আইসে আমরা ছাড়াইলি। হ্যাঁ, তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করোটো, বাবু হাত জোড়ো। হ্যাঁ শালা, আমরা কি করে মুখ দেখাইবো? পার্টি অফিসে আইসবো কি করে? হ্যাঁ, তোমরা একটা শালা, লক্ষ্য কাকু কত ভালোবাসতি তোমাকে, বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করলো। হ্যাঁ, একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করোটো, হাত জোড়ার কি আছে? চলো চলো, এখানে থাকো নি মা, পালি চলো, ফাঁসে দিবে এরা। ঠিক আছে, একটা অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে আজকে তাকে তোমরা ধরে এরকম করে রেপ করোটো। ইস, পালি চলো থাকো নি এখানে। দয়া করে আরো একবার দেখুন মাত্র 40 সেকেন্ডের না 41 সেকেন্ডের ভিডিওকে। একটা মহিলাকে এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডাকিয়ে ডাকুন আইসুন নাকি? হ্যাঁ শালা, পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করোটো শালা, আইসে আমরা ছাড়াইলি। হ্যাঁ, তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করোটো, বাবু হাত জোড়ো। হ্যাঁ শালা, আমরা কি করে মুখ দেখাইবো? পার্টি অফিসে আইসবো কি করে? হ্যাঁ, তোমরা একটা সবার হাত তুলো, তোরা এত বড় একটা কাজ করার পরে আইসা আবার মার গায়ে হাত তুলো তো এখানে। হ্যাঁ, হাত তুলেনি, কেউ হাত তুলেনি, সবাই দেখছে এখানে হাত তুলছে না তুলেনি, হাত তুলছে না তুলেনি সেটা দেখছে। ঠিক আছে, মিথ্যা ভিডিও হবে, সবাই দেখছে, এরা সবাই দেখছে এখানে মার গায়ে হাত তুললো কিনা, এখানে এতজন সবাই আছে, সবাই দেখছে। ঠিক আছে, মার গায়ে হাত তুলছে, সবাই দেখছে এখানে। ঠিক আছে, তোরা সবাই দেখছে, তোরাই এই এখানে এসে তোরাই গন্ডগোলটা করলু, মারলু তোরা। ঠিক আছে, পরিষেবা পাঠে তোরা এসে মাকে মারলু এখানে হসপিটালের ভিতরে। ভাই মারুন, নাটক করু টু, কাই মারছি? হ্যাঁ, আমাকেও মারছু, মাকেও মারছু, আমাকেও মারছু, মাকেও মারছু, আমাকেও মারছু, মাকে মারছু। সবাই দেখছে, সবাই দেখছে, সবাই দেখছে এখানে। ঠিক আছে, সবাই মিলে দেখছে এখানে। এরা এসে মারামারি করেনি এখানে? বলো তো, মারামারি করেন? মাকে মারেনি, আমাকে মারেনি, হ্যাঁ অঞ্চল সভাপতি লোক কিছু মারেনি, তাহলে বলো কেন কি তারা কিছু করেনি?